কলোসিয়াম নিঃসন্দেহে রোম ভ্রমণের সবচেয়ে প্রধান আকর্ষণ। 2000 বছরের পুরাতন এই ঐতিহাসিক স্থাপত্য না দেখে রোম ভ্রমণের কথা ভাবাই যায় না। ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই ভিডিওতে কলোসিয়াম সম্বন্ধীয় এমন সব বিষয়গুলি নিয়ে আলোচনা করব যেগুলি জেনে নিয়ে কলোসিয়াম ঘুরতে গেলে আপনি নিঃসন্দেহে পাবেন পূর্ণতার স্বাদ। ছুঁয়ে দেখতে পারবেন ইতিহাসের সেই অধ্যায় যা একই সাথে ছিল ভয়ানক এবং রোমাঞ্চকর মাদকতায় ভরা। মূল আলোচনায় যাওয়ার আগে দুটি জিনিস জানিয়ে রাখি। প্রথম, এই যে কলোসিয়াম প্রবেশের জন্য গাইডেড ট্যুর নেওয়াই উচিত। তবে আমি যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যদি নর্মাল টিকিট কেনেন এবং আমার এই ভিডিওটি ভালো করে দেখে নেন, তাহলে কলোসিয়ামের ভিতরে ঢুকে এর রোমাঞ্চ ভরা ইতিহাস অনুভব করতে আপনাকে বিশেষ বেগ পেতে হবে না। আমি অবশ্যই টিকিট কোন ওয়েবসাইট থেকে কিনবেন সেটা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দ্বিতীয়ত, প্রচুর বাঙালি গাইড পাবেন, বাঙালি দোকানদার ও সাধারণ মানুষ পাবেন আপনি কলোসিয়ামের আশপাশে, যা আপনার কলোসিয়াম তথা রোম ভ্রমণে এনে দেবে এক বিশেষ স্বস্তির পরশ। ইতালির রোম শহরের মোটামুটি মাঝখানে অবস্থিত এই কলোসিয়াম একটি বৃহৎ উপবৃত্তকার ছাদবিহীন মঞ্চশালা। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কার্য শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝের কোনো এক সময়। সে সময় রোমে সম্রাট ভেসপিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কার্য শেষ হয় 80 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাসের রাজত্বকালে। 160 ফিট উঁচু এই কলোসিয়াম সত্যি করেই আর্কিটেকচারাল এক মার্ভেল। সে সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি এত উন্নত ছিল না, জ্যামিতিক মাপযোগ করার ব্যবস্থারও সেরকম উন্নতি হয়নি। কিন্তু তবুও যে অভূতপূর্ব টেকনিক ব্যবহার করে এই বিশাল উপবৃত্তকার অভিন্ন স্থাপত্যটি 50,000 মানুষকে জায়গা করে দিত এবং কোনো দুর্ঘটনা ছাড়াই প্রায় 500 বছর কাজ চালিয়ে গেছে, তা ভাবলেই সম্ভ্রম জাগায়। 189 মিটার দীর্ঘ এবং 156 মিটার চওড়া এই কাঠামোটি নির্মাণ করা হয়েছে 6 একর জায়গার উপরে। প্রায় সমগ্র কাঠামোটি তৈরিতে ব্যবহৃত হয়েছে এক অতি উচ্চমানের লাইমস্টোন, যার নাম ট্রাভারটাইন। টাফ নামক এক ধরনের ভলকানিক রকের গুঁড়ো, ইট এবং সাবেকি কংক্রিট। নির্মাণ কাজ শেষ হলে স্থাপনাটির নাম দেওয়া হয় ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটার, কারণ ফ্ল্যাভিয়ান ডায়নেস্টির রাজত্বকালেই এই অ্যাম্পিথিয়েটারটি নির্মাণ করা হয়। এটি পরবর্তীতে রোমান কলোসিয়াম হিসেবে পরিচিতি লাভ করে। এটা এই মুহূর্তে আপনারা দেখছেন কলোসিয়ামের আউটার রিং দিয়ে আমরা চলেছি। এটা খুব সম্প্রতি, মানে 2018-19 সাল নাগাদ ইতালির বিখ্যাত জুতো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডেলা ভেলের অর্থ আনুকূল্যে রেস্টোরেশন করা হয়েছে। এর অনেকটা অংশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভেঙে পড়ছিল। এখান দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতি সত্যি করেই ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এবার আমরা কলোসিয়ামের এরিনা অঞ্চলে প্রবেশ করছি। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা অঞ্চলটা, সেটাই ছিল কলোসিয়ামের এরিনা অঞ্চল। রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত এই কলোসিয়ামটি 4 তলা বিশিষ্ট এক স্থাপত্য কাঠামো, যাতে রয়েছে মোট 80টি দরজা, যার মধ্যে 76টি জনসাধারণের প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। বাকি 4টি দরজার মধ্যে 2টি ছিল সম্রাটের জন্য সংরক্ষিত, আর একটি দিয়ে বিজয়ী সৈন্যরা কলোসিয়াম ত্যাগ করতেন।
অপরটি দিয়ে হিংস্র পশুর মৃতদেহ কিংবা পরাজিত অর্থাৎ নিহত সৈন্যদের লাশ সরিয়ে ফেলা হতো। কলোজিয়ামের ভেতরে যেখানে গ্ল্যাডিয়েটররা যুদ্ধে লিপ্ত হতেন তার মেঝেতে বালির পুরু স্তর রাখা থাকত, যাতে করে তার রক্ত শুষে নিতে পারে। যেখানে খেলা কিংবা লড়াই অনুষ্ঠিত হতো তার সবচেয়ে কাছাকাছি থাকত সম্রাট ও তার পরিবারের সদস্যদের বসার জায়গা। সমাজের বিভিন্ন শ্রেণী অনুযায়ী আসনের ক্ষেত্রেও তারতম্য ছিল। গোলাকার এই কলোজিয়ামের ভেতরে ৮০,০০০ লোক বসতে পারত বলে বলা হলেও এটা নিয়ে নানা মত আছে। অনেকেই মনে করেন এটির আয়তন ৫০,০০০ মানুষের বসার মতো। মজার বিষয় হচ্ছে এই আসনগুলো পূর্ণ হতে সময় লাগত ৮ ঘন্টা। প্রবেশ পথে দর্শকদের মাটির তৈরি এক ধরনের টিকিট দেওয়ার নিয়ম ছিল, যাকে স্থানীয় ভাষায় ঠিকরা বলা হতো। এই ঠিকরার গায়ে আসন নাম্বার খোদাই করে লেখা থাকত, যা ব্যবহার করে দর্শকরা নির্ধারিত আসনে বসতেন। ৮৩ মিটার বাই ৪৮ মিটার আয়তনের এরিনা অংশটি ছিল কাঠের, যার উপরে থাকত পুরু বালির আস্তরণ। আর এর নিচে যে আন্ডারগ্রাউন্ড কাঠামোটি তাকে বলা হতো হিপনোজিয়াম। প্রথম যে কাঠামোটি তৈরি করা হয় তাতে হিপনোজিয়াম অংশটা ছিল না। এটা পরে এম্পারার ডমিনেশিয়ানের আমলে তৈরি করা হয়। এই হিপনোজিয়ামের অনেকটাই এখনো পরিষ্কারভাবে দেখা যায়, যাতে উঁচু উঁচু নেটওয়ার্ক অফ টানেলস আপনারা দেখতে পাবেন। আর দেখা যাবে বিভিন্ন মাপের খাঁচা, যার মধ্যে গ্ল্যাডিয়েটরদের এবং হিংস্র জন্তু জানোয়ারদেরকে বন্দি করে রাখা হতো। হিপনোজিয়াম থেকে বাইরে যাওয়ার ও বাইরে থেকে ভিতরে আসার বিভিন্ন রাস্তা ছিল, যার মধ্যে দিয়ে এই হিংস্র পশুদেরকে নিয়ে আসা হতো। ভাবলে খুব অবাক লাগে যে সেই সময় হাইড্রোলিক মেকানিজম ব্যবহার করে এই বড় বড় পশুদেরকে নিচে থেকে এরিনাতে তোলা হতো। কলোজিয়ামের ভিতরে গিয়ে দাঁড়ালেই আপনার মনে হবে যেন আপনি আপনার সামনে দেখছেন সেই সব নারকীয় যুদ্ধ। কখনো পশুর সাথে লড়ছে গ্ল্যাডিয়েটর, আবার কখনো দুই গ্ল্যাডিয়েটরের মধ্যে চলছে লড়াই, আবার কখনো দুই পশুর মধ্যে বা একাধিক পশুর মধ্যেকার রক্তাক্ত লড়াই, যার সমাপ্তি সবসময় একজন যোদ্ধার নারকীয় মৃত্যুতেই হতো। কলোসিয়ামের জন্য পশু আনা হতো সুদূর আফ্রিকা থেকে। গ্ল্যাডিয়েটরদের সামনে হিংস্র পশু যেমন লেপার্ড, গন্ডার, সিংহ কিংবা হাতি অব্দি ছেড়ে দেওয়া হতো। যারা এসব হিংস্র পশুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে সমর্থ হতো তারা সমাজে বীরের মর্যাদা লাভ করত। মানুষ বনাম পশু ছাড়াও অনেক সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে ভয়ঙ্কর পশুদের সামনে ছেড়ে দিয়ে নির্মমতার সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। শিকারের জন্য কলোজিয়াম ব্যবহার করা হতো বলে জানা যায়। এমনকি বিনোদনের জন্য সেখানে একদিনে ১০০০-এরও অধিক পশু হত্যা করা হয়েছে বলে জানা যায়। অনেক সময় কলোজিয়ামের এই মঞ্চে বন্দী কৃতদাসদের হিংস্র পশুর সামনে ছেড়ে দেওয়া হতো। নিরস্ত্র অসহায় কৃতদাস পশুর হিংস্র থাবায় মৃত্যুর কোলে ঢলে পড়ত। দাসেদের করুণ আর্তচিৎকারের পৈশাচিক এই রক্ত খেলা গ্যালারিতে বসে উপভোগ করতেন স্বয়ং সম্রাট এবং হাজার হাজার দর্শক করতালি দিতেন। সেই সময়ের মানুষদের মানসিকতার কথা ভাবলে সত্যি করেই অবাক হতে হয়। অমানবিকতার শিখরে পৌঁছেছিল মনে হয় গোটা সমাজ। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতটা না রক্তপাত হয়েছে তার চেয়েও কয়েক গুণ বেশি হত্যা ও রক্তপাতের ইতিহাস বহন করছে কলোজিয়ামের সামান্য এই ভূখণ্ডটি। এই স্থাপত্যটি ঘিরে রয়েছে আরো একটা কালো অধ্যায়। তা হলো এটি নির্মাণের জন্য প্রায় ৬০,০০০ ইহুদি শ্রমিককে কৃতদাস বানিয়ে রাত দিন খাটানো হয়। এই জন্যই এই সুবিশাল কাঠামোটি মাত্র ১০ বছরেই নির্মাণ করা সম্ভব হয়।
মানুষের রুচি ও সময়ের পরিবর্তনের ফলে 404 খ্রিস্টাব্দে সম্রাট আনারিয়াস কলোসিয়ামের বিনোদনমূলক এই নারকীয় খেলাগুলি বাতিল ঘোষণা করেন। কিন্তু তারপরও পরবর্তী 1 শতাব্দী ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি কার্যকর করার জন্য কলোসিয়ামকে ব্যবহার করা হয়েছে। 443 খ্রিস্টাব্দ এবং 1349 খ্রিস্টাব্দে দুইবার শক্তিশালী ভূমিকম্পে কলোসিয়াম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে 1990 সালে ইতালি সরকার এটিকে নতুন রূপে সংস্কার করেন এবং আকর্ষণীয় করে তোলেন। একই বছরে ইউনেস্কো কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের মর্যাদা দেয়। 2007 সালে এটি মানুষের সৃষ্টি আধুনিক সপ্তাশ্চর্যে স্থান দখল করে নেয়। অসাধারণ নির্মাণ শৈলীতে নির্মিত অমানবিক নিষ্ঠুরতার সাক্ষী এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর 50 লক্ষ ভ্রমণ পিপাসু দর্শনার্থী ভিড় জমান। সারা বছর ধরেই এই ঐতিহাসিক স্থাপত্যটি দেখার জন্য ভ্রমণ পিপাসুদের লম্বা লাইন দেখা যায়। রোমের যে কোনো জায়গা থেকেই কলোসিয়ামে পৌঁছাতে আপনার জন্য রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো। আর যদি আপনি 2-3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকেন, তাহলে সবচেয়ে সেরা উপায় গুগল ম্যাপ ব্যবহার করে হেঁটে পৌঁছানো। কলোসিয়ামে অবশ্যই জল নিয়ে ঢুকবেন এবং এমন জুতো পরবেন যাতে হাঁটার ক্ষেত্রে আপনার অসুবিধে না হয়। কলোসিয়াম ভ্রমণ সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দেবেন এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।